তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহরিন জেবিন। আজকের পর্বে বিশেষ একজন মানুষকে নিয়ে আমি হাজির হয়েছি, যার সাথে আমার কথা বলতে যেমন ভালো লাগে তেমনি আড্ডাটাও জমে ওঠে বেশ। আমার আজকের অতিথি মিশা সওদাগর, স্বাগত আজকের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনাকে তুমি যখন থাকো তখন আমারও কথা বলতে ভালো লাগে, শান্তি শান্তি একটা মুডে থেকে। আসলে মিশা ভাই মানুষটাই এমন, আমরা পর্দায় যেমনটা সাবলীলভাবে দর্শক গ্রহণ করে নেয়, আর যখন আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে আমি মানে আলাপচারিতার সুযোগ পেয়েছি তখন আমার কাছে মনে হচ্ছে আপনি আরো সাবলীল। হ্যাঁ, ফ্রেন্ডলি, আমি খুব ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, খুবই জলি মাইন্ডেড। কিন্তু প্রথম দিন কিন্তু আমি ভয় পেয়েছিলাম মিশা ভাই। ওটা আমার ইমেজকে, আমাকে না। ওকে, আপনাকে অভিনন্দন, আবারও শিল্পী সমিতির সভাপতি পদে জয়ী হয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু মানে অনেক কষ্ট করে এবার নির্বাচনটাকে এমনভাবে আমি পরিচালনা করে আসছিলাম যে যাতে ভিউয়ার্স টিউয়ার্স তথাকথিত না হয়। একটা 600 মানুষের এফডিসিতে একটা শিল্পী সমিতির একটা নির্বাচন, এটা ওরাই জানুক, জাস্ট রেজাল্টটা জানুক, যাতে বিগত দিনে যা হলো আর কি, মানে মানুষ তো ওইটা যা যেভাবে আমাদেরকে শেষ করে দিল এই নির্বাচন, ওই জায়গা থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু পুরো মানে এত বড় একটা বিজয়। আমি সেই জায়গা থেকে বলি যে আজকে আমি সাধারণ দর্শকদের কিছু মানে অনেক কিছু জানতে চাওয়ার আছে আপনার কাছে, সেই প্রশ্নগুলো, সেই জিজ্ঞাসাগুলো নিয়েই আপনার সাথে বসেছি, কথা বলবো, সেই জিজ্ঞাসাগুলো উত্তর জানবো। কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে এইবারের নির্বাচনের এক্সপেরিয়েন্সটা আপনার কেমন ছিল? এইবার এক্সপিরিয়েন্সটা ছিল বেশ ভালো। আমি কঠোর পরিশ্রম করেছি এবং আমার সাথে যারা টিমে ছিল তারা প্রত্যেকে, আমার টিম মেম্বার তুমি ভালো করে জানো যে একেবারে সিনিয়র জুনিয়র মিডল সবাই ছিল, এবং শ্রদ্ধেয় যেমন সুচরিতা আপা ছিলেন, আমার আলিরাজ ভাই ছিলেন, আমার রোজিনা আপু ছিলেন, রুবেল ভাই, দীপজল সাহেব, হ্যাঁ, সবার উপস্থিতি আমরা দেখেছি অনেক। তো কাজে হচ্ছে যে আমি চেষ্টা করেছিলাম যে এর আগে নির্বাচনটা আমি ঠিকভাবে করি নাই, কাঞ্চন ভাইয়ের সাথে নির্বাচন আমি ঠিকভাবে করিনি। বাট এইবারটা যেহেতু আমি দীপজল ভাই ডেকে যখন বললো যে নির্বাচনটা তো করি চল, তখন এভাবে তুই প্রেসিডেন্ট আমি সেক্রেটারি, চল করি। তারপরে বলছি আর কেন আপনি করেন, আমি তো দুইবারে প্রেসিডেন্ট ছিলাম, না না তুই কর, তুই এগুলো বুঝেছ ভালো, তুই কর। তো তখন আমি খুব সিরিয়াস হয়ে দায়িত্ব কেউ দিলে আমি দায়িত্ব নিভাতে চেষ্টা করি, এটাই আমার সত্তা, এটা নিয়ে আমি বেঁচে থাকবো। শুনেছি আপনি নাকি নির্বাচনের আগে বেশ নির্ভর ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি আমি শতভাগ, আমি কিন্তু আমার প্রত্যেকটা ইন্টারভিউ দেখবা যে আমার আপনার প্রিপারেশন কেমন 100%, এক্সপেকটেশন আমি বলছি 90 to 95, আমি জেতার ব্যাপারে বলছি কিন্তু 90 to 95, এবং তাই হয়েছে রেজাল্ট। কারণ আমি জানি যে শিল্পী সমিতির নির্বাচনটা আমি মোটামুটি বুঝি যে কাদেরকে নিলে কিভাবে করা যায়, যেহেতু আমি একেবারে ইসি ছিলাম, কালচারাল সেক্রেটারি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি প্রেসিডেন্ট, তো আমি মোটামুটি আমি একেবারে ক্রোনোলজিক্যালি আর কি আমি উপরে উঠছি। তো এই জন্য আমার এক্সপিরিয়েন্সটা আছে, মানুষ প্রচুর ভালোবাসে, সিনিয়ররা ভালোবাসেন, বন্ধু বান্ধবরা ভালোবাসে, সবকিছু মিলে আসলে একটা স্বাভাবিক মনে হয়েছে, কোনো চাপ মনে হয় না। একজনের কথা বলতে হয় দীপজল ভাই, যে মানে এই টিমটা চালিয়েছে আমি, কিন্তু এটাকে ফুললি মানে এটাকে পেছন থেকে গাইড করা, মানে এটা সম্পূর্ণ দীপজল ভাই করেছেন। ওকে, আচ্ছা যদি বলি যে নিপুণের যে প্যানেল, সেই প্যানেলের যেমন একটা ভরাডুবি আমরা দেখলাম, জি জি, আপনার কাছে একটু জানতে চাই যে মানে এটার কারণ হিসেবে আপনি কি মনে করেন? প্রথম কারণ হচ্ছে যে আমি মনে করি যে নিপুণের তো যথেষ্ট অভিজ্ঞতা নেই, একটা অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা একটা ব্যাপার। এসি ছিল, নিপুণ কবারে ছিল শিল্পী সমিতির, সে মানে কবারের আর কি মানে নেতৃত্বে ছিল, এটা জানতে হবে প্রথমত। দ্বিতীয়ত ছিল যে মানে গতবার আমরা দেখলাম যে লাস্টে কাঞ্চন ভাই যে স্টেটমেন্টটা দিল, তাদের মধ্যে মনে যথেষ্ট ছিল না। কাঞ্চন ভাই বললো না যে, কাঞ্চন ভাই কিন্তু স্টেটমেন্ট যে হ্যাঁ আমি পড়তে চাইনি, আমি করেছি, অনেক কথা বলেছি। তো ও কথা, এবং কোনো আমরা 2 বছর কোনো কর্মকাণ্ড চোখে পড়ার মতো কিছু দেখিনি। তো কাজে হচ্ছে যে এক্সপিরিয়েন্স লাগে ওইখানে। কাঞ্চন ভাই অনেক দিনের গ্যাপ ছিল, 30 বছর পর সম্ভবত ভাইয়া করছিলেন নির্বাচন। আর নিপুণের কিন্তু শিল্পী সমিতিকে নিয়ে কোনো নাই, তার মধ্যে আবার রেজাল্টটা ছিল বিতর্কিত ছিল, জায়েদ খান ভোট গণনায় জিতছে, ওটা ঠিক আছে, পরে কি হলো কি ঝামেলা টামেলা হয়ে গেল। জায়েদ খান বেসিক্যালি তো ভোট বেশি পেয়েছিল, 13টা ভোট, আমরা ছিলাম সারা রাত। তো ওই সব মিলিয়ে মানে বিতর্ককে মাথা নিয়ে এগুনো, আর ভালো টিমও পাইনি মনে হয়। আর আমার যেটা হয়, আমি যখন করি আমার সারা জীবন অভিজ্ঞতাকে আমি তুলে ধরি, তখন আমাকে কেউ হেল্প না করলেও আমি সমিতি নিয়ে, আমি একাই সমিতি রান করতে পারবো, এটা আমার
এটা আমার অভিজ্ঞতা আর কি, অভিজ্ঞতার সাথে একটা কনফিডেন্স সিলেবাসটা কমপ্লিট করা আর কি। ওকে, একটা ভিডিও দেখি মিশা ভাই প্লিজ প্লিজ। মানে ভিডিওটা দেখালাম এই কারণে আমার জানতে চাওয়া যে এমন দৃশ্যের পর যখন শুনতে পারলেন বা জানতে পারলেন যে আগেই দীর্ঘশ্বাস, যখন জানলেন যে এই সাধারণ সম্পাদক পদে জয়ী ডিপজলের বিরুদ্ধে মানে আইনি নোটিশ পাঠানো হয়েছে বা মামলা করা হয়েছে এমন একটা বিষয়, তখন আসলে আপনার রিয়াকশনটা কি ছিল? মানে হতাশ। তুমি দেখলাম, তুমি যখন বললে এরকম একটা জয় সভাপতি, ভেতর থেকে মনে করো যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সাদা চাদরে তুমি একটা কালির দাগ দিয়ে দিলে আর কি। আমি বোঝাতে পেরেছি? এবারে এত নিরঙ্কুশ জয় ছিল, তারপরে নিপুণ নিজে সে মালা পরিয়ে বললো যে অসম্ভব সুন্দর একটা নির্বাচন, বা সেটা মানে মালা পরিয়ে দেওয়া মানেটা কি, সমস্ত কিছু স্বীকৃতি নেওয়া, তাই না? সব কথা তো মানে সব তো আর ল না, কিছু তো রীতিও থাকে, তাই না? কারণ তো ওই জায়গা থেকে আমরা এটাকে অনেক ভালোভাবে নিয়েছিলাম, কারণ এই প্র্যাকটিসটা আমার ছিল। আমি কাঞ্চন ভাইয়ের কাছে হেরেছি, মালা পরিয়ে দিয়ে এসেছি। আমি ওর আগে সাধারণ সম্পাদক পদে আমার বন্ধু অমিত হাসানের কাছে হেরেছি, আমি মালা দিয়ে এসেছি। এই প্র্যাকটিসটা আমার ছিল, অন্য কারোর মধ্যে এটা ছিল না। তো ও যখন দেখালো তখন মনে মনে সবাই তাকে মানে ভালোবাসলো, দেশ ভালোবাসলো। পাশাপাশি যখন যেদিন রিট হলো ভাইয়ার নামে, ডিপজল ভাইয়ের নামে, ওই দিন তো মানে মাথায় মনে করো, যে বললাম না যে তোমার সম্মানের সাদা চাদরে তুমি কতগুলো কালির দাগ পড়ে গেল আর কি। এইরকম একটা জয় আমরা এনজয় করতে পারলাম না, এরকম একটা বিশাল জয়। আচ্ছা, আমি কিন্তু আরেকটা কথা শুনেছি যে এই খবরটা জানার পর নাকি আপনার দুরাত ঘুমই হয়নি। হ্যাঁ, আমার এমনি নির্বাচনী শেষের দিন আমি খুব যে ব্যাপারে নিয়ে টেনশন থাকি, আমার এমনি শুটিংয়ে যেই দিন ভালো পারফরমেন্স বা যেদিন অ্যাকশন যদি ওইরকম কিছু থাকে, কারণ পুরো আমরা যখন শুটিং করি স্ক্রিপ্টে সমস্ত সিনই তো আর মানে মানে ওইরকম না, মানে ইম্পর্টেন্ট না, কতটা রিলেশন থাকে আর কতগুলো ইম্পর্টেন্ট সিন থাকে। তো যদি ওইরকম ড্রামা থাকে তখন আমার এমনিতে ঘুম কম হয়, যে আজকে এইভাবে ড্রামাটা করবো, এই করবো, সেটা করবো। তো আর নির্বাচনী আমার 1 মাস ঘুম হয় নাই বললে চলে, রোজাটা পুরো গিয়েছে আমার ঘুমবিহীন একটা, কারণ আমি খুব সিরিয়াস ছিলাম। এর আগের বার আমি হেরেছি, নির্বাচনে হেরেছি, কোনো ব্যাপার না। এবার ডিপজল ভাই এত বড় দায়িত্ব দিয়েছে, এতজনকে এই আমাকে বিশ্বাস করে এই বৈতরণীতে যারা উঠেছে তাদের কিন্তু পারাপার করতে হবে। তো এই জন্য দেখো আমার চেষ্টাটা অনেক বেশি ছিল, তো এটা সাফল্য আমি পেয়েছি। তো আমি 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 মানে আমি খালি কষ্টটা ওখানেই পাই যে শিল্পীদের একটা জয়ের ব্যাপার নিয়ে এটা মানে মানে আইন আদালতে যাওয়া, এটা মানে খুব মানে 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 কি বলবো, যেটা মানে আমি হার্ট। ওকে, মানে এবারে আমি যেটা জানতে চাই, আসলে এটা দর্শকদের প্রশ্ন, দর্শকদের জানতে চাওয়া থাকে, তারপরেও আমি জানি উত্তরটা কি হবে, তবুও আমি প্রশ্নটা করছি যে মানে আসলে কি শিল্পীদের ভোট পাওয়ার জন্য আপনারা টাকা দিয়েছিলেন, এমন একটা বিষয়? আমি আমার জীবনে কোনোদিন, আমি মিশা সওদাগর, আমি কখনোই এইগুলা ব্যাপারে না। তবে আপ্যায়ন ব্যাপারটা কিন্তু খুব চলে, নর্মাল গিফট, নর্মাল আপ্যায়ন, এটা তো একটা ফর্মালিটিস, যে কাউকে যদি একটা আপ্যায়ন মানে লাইক একটা তুমি পাঞ্জাবি দিলে বা শার্ট দিলে ঈদ উপলক্ষে। আর এবার আমাদের রোজা ছিল, 1 মাস ব্যাপী আমরা ইফতার দিয়েছি, ইফতার করিয়েছি। বাকি টাকা দেওয়ার ব্যাপারটা যার টাকা আছে সেই দিচ্ছে ভাই। আমি মিশা সওদাগরের এরকম টাকাও নেই, আমার আছে অভিজ্ঞতা, আমার আছে মানে কি বলবো, যে মানুষকে ভালোবাসার অদম্য একটা ক্ষমতা আছে, সেটা দিয়ে আমি করি। বিষয়টা কিন্তু আপনাকে নিয়ে ওঠেনি, আপনার সাধারণ সম্পাদককে নিয়ে উঠেছিল। আমি একেবারে এটা বলবো যে এটা কোনোদিনই না। সাধারণ সম্পাদক এমন একটা লোক, ওনার টাইটেল হচ্ছে দানবীর। উনি হোল এফডিসিকে দিয়ে আসেন। উনি খালি এফডিসি না, উনি জীবন থেকে প্রথম থেকে তার জীবনে উনি দেওয়া। ডিপজল সাহেব হচ্ছেন দানবীর, উনি সারা জীবন দিয়েই গেছেন। ওনার ডিপজল সাহেব মানে কারো কাছ থেকে কোনো কিছু নেন না, উনি দিয়েই দিয়েই গেছেন। ডিপজল সাহেব যে শিল্পী সমিতিতে দাঁড়িয়েছেন, এটাও উনি দেওয়ার জন্যই আসছেন। এবং মানে আমি বললাম তো, শিল্পী সমিতিতে যদি ডিপজল সাহেব না থাকে, শিল্পী সমিতি আমি কেন করলাম? আমি জানি ডিপজল সাহেবকে, এই যে সাধারণ শিল্পীদেরকে আমি মানে এক্সিকিউট করতে পারবো, তাদের অনেক প্রয়োজন, কেউ না দিলে ডিপজল সাহেবকে আমি বলে বোঝাতে পারবে, উনি দিতে পারবেন, আর কেউ দিবে না। এই জন্য আমি এখন তো ফিল্ম নেই যে অনেক কাজ দিব, অনেক কি দিব, অনেক কি করবো, যেহেতু নেই, সেহেতু ডিপজল সাহেবের সাথে আমি কেন এই বর্ষে নির্বাচন করলাম 3rd টাইম, যে ভাইয়া মানুষকে করে। এবং শিল্পীদের আমি যে আমার যে পেশা, যে অভিনয়, এই অভিনয় শিল্পীরা আজকে তো ফিল্মই নাই, কমার্শিয়াল ছবি তো নাই,
তো এদেরকে যাতে ভাইয়া করবে, ভাইয়া বললে অ্যাটলিস্ট এদেরকে ভাইয়া করবে, কারণ সে সবাইকে মানে অন্তত শিল্পীদের পাশে একজন থাকলো, হ্যাঁ এরকম একটা লোক লাগবে, কারণ ফিনান্স ছাড়া তো তুমি কখনো যে কোনো সংগঠনে তুমি টাকা ছাড়া কখনো তো সংগঠন চলবে না। আর আমাদের তো অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান, তো টাকা এরকম মানে পৃষ্ঠপোষকতা থেকেই অর্জন করতে আচ্ছা, হবে। এই অলাভজনক প্রতিষ্ঠানের মানে চেয়ার নিয়ে এত টানাহেঁচড়া কেন হচ্ছে? এটা তো যারা করছে তারা, আমাদেরও টানা হেঁচড়া করি, আমাদের তো কারা করছে, যারা দেখো দুই একজন করছে, সবাই তো করছে না। এখন আমি আগেই বলি দিই যে দীপজল সাহেব আর মিশা সওদাগরের ওই শিল্পী সমিতির ওই চেয়ারটা দরকার নাই, ওই চেয়ারটা আমাদেরকে চায়। আবার অন্যদের যাদের তুমি কথা বলবা তাদের ওই চেয়ার প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই। শিল্পী সমিতি আমাদেরকে চায়। ওকে, আচ্ছা, আরো একটা কথা কিন্তু শোনা গিয়েছিল এবারে নির্বাচনে আপনাদের জয়ের পেছনে নাকি জায়েদ খানের বেশ অনবদ্য ভূমিকা ছিল বা তার একটা অদৃশ্য হাত ছিল, এমন। মানে আমি যখন নির্বাচন করি না তখন মনে করো যে জায়েদ খানকে তো সেক্রেটারি বানানোর পেছনে আমি, অনেকে সবাই জানে যে জায়েদ খানকে সেক্রেটারি বানানোর পেছনে তো আমার অবদান আছে। জায়েদ খান, আমি ইন্টারভিউ বলে দিয়েছি যে মানে জায়েদ খানকে জিজ্ঞেস করবা যে আমার কি অবদান আছে কি না আছে। তো কাজেই হচ্ছে আমি যদি যখন শিল্পী সমিতি যদি আমি থাকি, আমি যদি ধরি হাল, আমার আল্লাহ ছাড়া কারো প্রয়োজন হয় না। আমার সততা, আমার এক্সপেরিয়েন্স, আমার মানুষকে ভালোবাসার যে আমার একটা ক্ষমতা আছে সেটাই যথেষ্ট। বাট এর জন্য ভালো কিছু লোক চাই। আলেকজান্ডার বৌ, জয় চৌধুরী, সিনিয়র কিছু লোক চাই। আমার শ্রদ্ধেয় আলিরাজ ভাই, শ্রদ্ধেয় রুবেল ভাই, শ্রদ্ধেয় রোজিনা আপু, শ্রদ্ধেয় সুচরিতা ম্যাম, আবার আমার সমসাময়িক যারা আছে সবাই আমাকে আসলে যারা সাংগঠনিক এবং কাজ করতে চায়, হ্যাঁ, শিল্পীদের জন্য তাদের প্রয়োজন। জ্যাকি আলমগীর ভাই, সুব্রত ভাই, এরা আমার সাথে অনেক কাজ করেছে একসাথে, তো এরা আমার একটা টিমই আছে আলাদা। ওকে, আচ্ছা, অনেক হলো শিল্পী সমিতির গল্প। আমি একটু অন্য প্রসঙ্গ টেনে কথা বলতে চাই যে মানে আমি যদি বলি যে মানে নির্বাচনে আপনাদের শিল্পীদের নানা কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষ উপহাস করে, এগুলো তো আপনার কানে আসছে। মানে এটার মধ্যে জায়েদ খানের ব্যাপারে সবচেয়ে বেশি হয়েছিল, মানে জায়েদ খানের ব্যাপারে, তাই না? তুমি এটা শিল্পী সমিতির কর্মকাণ্ড নিয়ে উপহাস করে জায়েদ খানের ব্যাপারে, এবং ওইটার জন্য ও কিন্তু অলরেডি সাফারার। জায়েদ খান কিন্তু অতিরিক্ত করে ফেলছিল বেচারা, আর সেটাকে সমিতির বাদ দিয়ে সে বেচারা ব্যক্তিগত কিছু করে ফেলছিল। এই যে অতিরিক্ত যে কোনো কিছু ভালো না, এটা জায়েদ খান প্রমাণিত, আর নাথিং এলস, আর কিছু না। ওকে, আচ্ছা, আমি এবারে আরেকটা ছবি দেখাতে চাই, প্লিজ প্লিজ। মানে দেখতে তো পাচ্ছেন যে ডিপজলের ইজারা নেওয়া গরুর হাটে শিল্পীদের চাকরির আশ্বাস মিশার। এটা আমি কাকে বলেছি? এটা কি আমি কোনো, এই জিনিসটা আমি জানতে চাই, এটা কি আমার কোনো সাংবাদিককে বলেছি আমি? এটা অথেন্টিক? এটা কি অথেন্টিক? অনেকগুলো নিউজ, অনলাইন নিউজ এগুলো করেছে, এবং প্রত্যেকটা যে রিনাউন্ড। আর এই দেশের কে কি করলো এটা তো আমার দেখার ব্যাপার না। আমার প্রশ্নটা হচ্ছে আমি কোন সাংবাদিককে ইন্টারভিউটা দিয়েছি, দ্যাটস আ কোশ্চেন। মানে এটা তো আপনার একটা ব্যাখ্যা আছে, সেটা একটু বলে দেন। আমি বলতে চাচ্ছি যে এটা মানে 100 কতজন বাদ পড়েছিল, 104 জন। ওরা আমাদেরকে ফুলের মালা দিতে আসছিল। আমি ইন্ডিয়াতে ছিলাম ছবিতে শুটিংয়ে, তখন ওরা আমাকে যখন ফোন করলো, আমি বললাম যাও না, দীপজল ভাই আসছে, দিয়ে আসো। মানে না ভাই, সভাপতি এবং সেক্রেটারি একসাথে দিতে চাই। তো সেই জায়গা থেকে ওরা আসছিল এবং ওদের সাথে নর্মাল চা আড্ডা হচ্ছিল। তখন 2-4 জন মনে হয়, কারণ ওর আগে কিছুদিন আগে আমাদের একটা সাংবাদিকের সাথে একটা হ্যাসেল হলো, তো আমি তখন ডিরেক্ট নাও করতে পারি না, তো এবং তখন নর্মাল কথা। এখন ওরা কথা যে বুম টুম বসায় দিবে, বুটুম নিবে, এটা নিউজ করবে, এটা তো তাদের ব্যাপার, বাট এটা তো নিউজের জন্য না। এখন আমি তোমার সাথে কথা বলতেছি ইন্টারভিউ, এটা অবশ্যই তো ওয়ার্ল্ড দেখবে, কিন্তু তোমার এই ইন্টারভিউ আসার আগে আমি অনেক কথা বলেছি, ওইটাকে নিয়ে নিউজ হতে পারে নাকি? যিনি করেছেন তার দায়ভার আছে। এখন শিল্পীরা মনে করো, শিল্পী বা কোনো সেলিব্রিটি অথবা কোনো সংগঠনের লোক বা যারা শোবিজের সাথে জড়িত, তাদের যদি মনে করো যে তোমাকে ডাকা হয় নাই, তোমাকে বলা হয় নাই, বা তুমি এই কথাটা বলা উচিত, বা কতটুকু তুমি কথাটা জানবা, কতটুকু জাতিকে জানাবা, এটা তোমার তো, আমার মনে এটা জানার একটা সাংবাদিক এবং একটা শিল্পীর উভয়ের একটা দায়িত্ববোধ বর্তায়, কারণ সে সেলিব্রিটি হয়েছে, তার একটা দায়িত্ববোধ বর্তায়। এখন আর আমি কখন 2-1 জন ঢুকছিল আমি রুমে, আমি তো তাদেরকে না করতে পারি নাই। কেন? কারণ আমাদের ওইখানে যে বুমটুম ছিল, এটাতে আমরা মালা পরবো, এটা আসার পরে কথা ছিল। এবং ওই বুমে ওরা এটা রেকর্ড করবে, এটা তো আমি জানিই না। এই দীপজল ভাই আমাকে ওরা মালা দিবে, আমরা বলবো যে ওরা আমাদের সাথে, ওরা আসছে, আমাদেরকে ওয়েলকাম করলাম। এবং আমরা কোনো সাংবাদিকও তো কাউকে ডাকিনি ভাই ওইখানে। এখন আমরা যদি রুম থেকে বের করে দিই তাও ঝামেলা,
রাখলেও মিশা ভাই, অসুবিধা হ্যাঁ হয়ে যাচ্ছে, আমরা বলি না উল্টাপাল্টা ওরা news করে আসবে, দিচ্ছে। ওরা 140 জন আসছে, ওরা এগুলা আমাদের রুমের না, কার্যকরী পরিষদের রুমে না, কিন্তু বাইরে যে আমাদের হল রুমটা আছে হল রুমে। তো এখানে তখন আমার তো অনেক কথা ছিল দুই চার জায়গায়, যে ভাইয়া তো অনেকগুলো নিয়েছে, ওই যে ভাইয়া আমরা কি কি কাজ করতে পারি, এখন তো কমার্শিয়াল প্রডিউসারদেরকে ডেকে বলবো যে আপনারা কাজ করেন, বিভিন্ন যে চ্যানেলগুলো আছে তাদেরকে বলবো আপনারা ওটিটি করেন, আপনারা সিরিয়াল করেন, অনেকগুলো কাজ করেন আপনারা, এখানে আপনারা আমাদের ফিল্মের আর্টিস্টকেও প্রোভাইড করবেন, তাদেরকে আপনি ভয় পাবেন না, আমরা দায়িত্ব নিব, এইগুলো কথা বলতেছিলাম। এইগুলো কথা তো কেউ লিখলো না। তো তখন কথা আসছে যেটা ভাইরাল হবে সেটা করার জন্য গরুর হাটের ইস্যুটা ভেরি অনেস্ট আমি বলতে চাই, কয়টা মানুষ তার জীবনে, আমাদের শিল্পী কয়জন আমরা, তুমি জানো 575 জন শিল্পী সমিতির মেম্বার। আমি যদি তোমার কাছে জানতে চাই যে শিল্পী হিসাবে, মানে অভিনয় শিল্পী পেশা হিসাবে বেছে নিয়ে কয়জন কাজ করতেছে, কেউ অ্যান্সার দিতে পারবে এর সঠিক তথ্য? আমি তো 10 জন, আমি তোমাকে 10 জন শিল্পী অভিনয় করে তার সংসার চালাচ্ছে, আমাকে দেখাও, আমাকে দেখাও তুমি। আমি মিশা সওদাগর বললাম তোমাকে 10টা শিল্পী দেখাও যে ফিল্মে অ্যাক্টিং করে তার জীবিকা নির্বাহ করতেছে, 10 জন দেখাও, তাহলে বাকি 565 জন কি করতেছে? টু বি ভেরি অনেস্ট, ইমন কি করতেছে? আমার ভাই ইমন চলতে হবে না তাকে, নাটক করতেছে, ফিল্ম করতেছে, পাশাপাশি কি করতেছে, বিরাট একটা কোম্পানির সাথে আছে না, আমার অনেক শিল্পী এরকম আছে না, শ্রদ্ধ আমার বন্ধু আমিন খান আছে না, এখানে অনেকে আমার ভাই ব্রাদার আছে না, তো জীবন নির্বাহ করতে হবে না? তো তার মানে কি তুমি কি বলবো নাকি উনি কেন চাকরি করবেন, উনি এতে সংস্থাতে, ইমন কেন চাকরি করবে, নীরব কেন চাকরি করবে, মিশা ভাই কেন ব্যবসা করবে, এটা তো করা উচিত না? আমরা তো ভাই আমাদেরকে জীবন নির্বাহ করতে হবে। তো ভাই আপনি আমার জীবন নির্বাহের ব্যাপারে কতটুকু হেল্প করলেন, আপনি আমার কাজের কতটুকু প্রেক্ষাপট তৈরি করে দিলেন? আরে ভাই এটা তো কোনো খবর নেই। আমরা নর্মাল কথা বলতেছি যে আমরা বিভিন্ন চ্যানেলে যাব, আমরা অনুদানের ছবিকে বলবো যে ম্যাক্সিমাম ছবি কমার্শিয়াল ছবি দেন, এগুলো কথা ভাই। এটা কি নিউজ করে এখানে নিউজ, এটা দীপজল ভাইয়ের সাথে আমার নর্মাল কথা যে ভাই আপনি তো অনেক প্রতিষ্ঠান করতেছেন, আমার দুজনের কথা, তার আমার কথা, নর্মাল কথা যে ভাইয়ের এরকম মন আছে যে অনেক উনি বড় বড় নিচ্ছেন, বড় বড় কাজ করবেন, বড় বড় উনি ব্যবসার সাথে জড়িত। তো ভাই যদি আমাদের কাজ তাকে প্রোভাইড করা যায় না, একটা শিক্ষিত ছেলে কাজ পাচ্ছে না, তো ভাই যদি করে, তো এটা ভাই আপনারা কি বলেন? এটা আমাদের স্ট্যাটাস। এরপরে সবাই আমাদের তো একেবারে প্রথম থেকে অনেকগুলো স্ট্যাটাস আছে না, যে আমাদের কেউ মনে করো একটা ছবিতে সাকিব খান ধরো 1 কোটি টাকার আর্টিস্ট, দেন নায়করা ধরো 20 লাখ 15 লাখ 10 লাখ টাকা থেকে, আমাদের তো 1000 টাকার শিল্পীও আছে। তো ভাই সবার লাইফ স্ট্যান্ডার্ড এক না। আপনি কোন কথা, আপনি তার মানে আপনি ইচ্ছা দীপজল সাহেবকে এবং মিশা সওদাগরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা আপনি করলেন। আমি তো সাইবার, আমি ক্রাইম, আমি তো নিউজ করে দিতে পারি, আমি তো, আমার লয়ার বলছিল আপনি করেন, আমি কেস হোক। যেটা আপনি বলেননি, কেউ আমাকে কোনো পত্রিকা ধরো বা কোনো চ্যানেল বা কোনো অনলাইনকে কি আমি অথরিটি দিছি যে আপনি, কেউ বলতে পারবে ইমিশা ভাই এটা আমাকে বলেছে, যে দীপজল সাহেবের সাথে আমার কথা হয়েছে, এইটা আমাদের কোনো নিউজে আমরা, তাহলে এটা কেন নিউজ হবে? নিজেদের ব্যক্তিগত আলাপচারিতা তারা, ভাই এটা অনেক বড় বড় মানুষ নিউজ করে ফেলছে। আমার কাছের ভাই ব্রাদার, আমি অবাক হয়ে গেলাম যে অথেন্টিকটা দেখবা না, মিশা ভাই কাকে দিল, সোর্সই নাই। তুমি সঞ্জু ছবিটা দেখেছিলে তুমি? মানে সঞ্জুই তো ছবিটার নাম, ওই যে বায়োগ্রাফি ছিল সঞ্জয় দত্তের, রণবীর কাপুর করেছিল। ওই খবর বাবা কিন্তু সুনীল দত্ত বলে, ওই যে সবচেয়ে বড় সাংবাদিকের এডিটরকে, যে আপনার যে এই যে হেডলাইন করলেন আমার ছেলে মাদকতা এবং অস্ত্রের সাথে জড়িত, লাস্টে আপনি ওই যে এটা দিলেন, প্রশ্নবোধক চিহ্নটা পিছনে দিলেন, আমার ফ্যামিলি শেষ হয়ে গেল। আপনার শুধুমাত্র আপনি ব্যবসা করার জন্য, আপনি দিয়েছেন ব্যবসা করার জন্য, ওয়ার্ল্ড তাকিয়েছে আমার ছেলে কেস কামারে হলো, এই একটা প্রশ্নবোধক যে দিলেন আপনি, এটা কিন্তু দেখবা ছবির মেইন পার্ট। উনি বলছিলেন কিন্তু যে না ঠিক আছে, এটা মানে উনিও চুপ হয়ে গেছিলেন, যেটা করা উচিত হয়নি। তো আমার কথা হচ্ছে যে ভাই তোমরা আমাদের যে আবার ঘটনা বলি, আবার এই যে আমার ছোট ছোট ভাই মানে অন্যান্য শিল্পীরা, তারা কি স্ট্যাটাস সোশ্যাল মিডিয়া পেলেই যা মুখে তাই বলে ফেলতেছে, যা ইচ্ছা তাই বলে ফেলতেছে, এগুলো বলা উচিত না। শিল্পী যখন সেলিব্রিটি পর্যায়ে হয়ে যায় বা নিজেকে মনে করে, বা যখন সাংবাদিকরাই তাকে বানায়, তখন তাকে সংকুচিত হওয়া উচিত, তাকে সংবেদনশীল হওয়া উচিত। আপনি মানে অভিনেতা হিসেবে দর্শকদের খুবই পছন্দের, দর্শক জানে আপনি ভীষণ দারুণভাবে অভিনয় করতে পারেন, তেমনি আপনার ভরাট কণ্ঠের ভক্ত কিন্তু সবাই। আপনি যে কোনো একটা কিছু করেন, আপনি ডায়লগ বলতে পারেন অথবা একটু গান শোনাতে পারেন, আমি দর্শকদের হয়ে বলছি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না,
সমুদ্রটা এবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। মিশা ভাই, আমি যদি আপনার কাছে জানতে চাই একটা বিষয়, যে আপনারা যারা শিল্পী আপনাদেরকে অনেকেই অনেকেই কিন্তু ফলো করে, হ্যাঁ, আপনারা কিরকম ভাবে চলাচল করছেন, কি কি কথাবার্তা বলছেন, আপনাদের ব্যক্তি জীবন, হ্যাঁ, এবং অন স্ক্রিনে কি কাজ করছেন সবই কিন্তু ফলো করে। তো যখন প্রকাশ্যে মানে ফেসবুকে হামলা মামলা জাতীয় দ্বন্দ্বে জড়িয়ে যায় শিল্পীরা, বা শিল্পীদের ব্যক্তি জীবনের কিছু নেগেটিভ ইস্যুতে সামনে চলে আসে, হ্যাঁ, তখন একজন সিনিয়র শিল্পী হিসেবে আসলে আপনি কি বিব্রত হন? সম্পূর্ণ বিব্রত হই। এর আগে হয়েছে এবং এটাই নাকি ভিউয়ার্স বাড়ায়। এর আগে মানে শিল্পীদের যে কর্মকাণ্ডগুলোর জন্য ভিউয়ার্স হয়েছে, ওই সমস্ত শিল্পীকে পরিচালক বানায়নি শিল্পী, ওই সমস্ত শিল্পীকে প্রযোজক বানায়নি শিল্পী, এখন কি একটা ওই সমস্ত শিল্পীকে দর্শক বানায়নি শিল্পী। তারা তথাকথিত সোশ্যাল মিডিয়ার শিল্পী বা ভিউয়ার্সের শিল্পী। আজ পর্যন্ত তুমি বলতে পারবে না যে পূর্ণিমা এরকম একটা ঘটনা ঘটিয়েছে, তুমি বলতে পারবে না শাবনূরের এরকম ঘটনা ঘটিয়েছে, তুমি বলতে পারবে না পপির এরকম ঘটনা ঘটেছে, তুমি বলতে পারবে না মৌসুমের এরকম ঘটনা ঘটেছে। আমাদের প্রজন্মের 4টা নায়িকার নাম বললাম, তুমি বলতে পারবে না ওমর সানের কথা বলতে পারবে না, তুমি বলতে পারবে না সালমান শাহর কথা বলতে পারবে না, তুমি বলতে পারবে না মান্নার কথা বলতে পারবে না, স্টার সুপারস্টার, তুমি রিয়াজের কথা তুমি বলতে পারবে না, তুমি ফেরদৌসের কথা বলতে পারবে না যে এইরকম ঘটনা ঘটিয়েছে। কিন্তু কারণ এদেরকে বানিয়েছে দর্শক, প্রযোজক, পরিচালক, আমি বুঝে স্ক্রিপ্ট বানিয়েছি। আর এরপরে তুমি বলতে পারো, এরপরে তুমি যার নাম বলবা তুমি এদের কোনো ফিল্মই মনে করো চলে নাই, দর্শক তাদেরকে বানায়নি, সোশ্যাল মিডিয়া বানিয়েছে তাদেরকে, তারা ভিউয়ার্স, তারা নিজের কর্মকাণ্ডে হয়েছেন। এদেরকে তুমি যদি আমাদের মতো সবাই শিল্পী যারা অভিনয় করে আমাদের ক্যাটাগরিতে ফেলে দাও তাহলে কিন্তু এক হবে না। তোমার বা একজন শিল্পীর বাসায় পুলিশ চারিপাশ দিয়ে অ্যাটাক করে মনে করো অ্যারেস্ট করতে পারে না, বুঝতে পেরেছি? একটা শিল্পীর বাসায় স্ক্রিপ্ট থাকবে, একজন শিল্পীর বাসায় ডাইরেক্টর থাকবে, একজন শিল্পীর বাসায় কোয়ার্টিস্ট থাকবে, একটা শিল্পীর বাসায় কি থাকবে, একটা লাইব্রেরি থাকবে, একটা শিল্পীর বাসায় ব্যক্তি জীবনে যা করবে সেটা তো একেবারে সিক্রেট থাকবে, সেটা কেউ ফেরেশতাও জানবে না। একটা শিল্পী, তার শিল্পীও মানুষ, তার ভাল লাগাটাকে জনগণ যেটা পছন্দ করে না ওইটা সে করতে পারে, কিন্তু সেটা সিক্রেসি লাগবে, সেটা কেউ জানবে না। আমাদের সিনিয়ররা কি অনিয়ন্ত্রিত কিছু লাইফ লিড করে নাই? কিন্তু কজন জানি আমরা। তা এইটা কারণটা কি, ওনাদেরকে শিল্পী একটা আমাদের ওই আমি বলি যারা বানিয়েছে না, একটা এদেশে একটা রাজ্জাক সাহেব, এদেশে একটা সোহেল রানা, এদেশে একটা আলমগীর সাহেব, একটা বুলবুল আহমদ, ওয়াজিম সাহেব, উজ্জ্বল সাহেব, এদেরকে যারা শাবানাজি, এদের ববিতা আপু, সুচরিতা ম্যাম, রোজিনা আপু, এদেরকে প্রডিউসার, ডিরেক্টর, দর্শক বানিয়েছে। এদেরকে সোশ্যাল কোনো সাংবাদিক তাদেরকে বানায়নি, এদেরকে সোশ্যাল মিডিয়া বানায়নি, প্রচার করেছে হয়তো বা তারা। কিন্তু এখন যে ভিউয়ার্সের যুগ আসছে, তথাকথিত লাইক কমেন্টস, এরা শিল্পী না। হ্যাঁ, এদেরকে তুমি ওই ক্যাটাগরিতে ফেলো না, বোন, হাত জোর করে বললাম। ওই শিল্পী বলে, শিল্পী সবাই, আমি তো বললাম তোমাকে, যে অভিনয় করে, যে বলে আমি অভিনয় করি, এটা অভিনয় আমার পেশা, সেই শিল্পী। সে হোক তার রেমুনারেশন 2000, 1000, 3000, হোক তার 1 কোটি, শিল্পী। কিন্তু ক্যাটাগরি কিন্তু তুমি নিজে থেকে নির্ধারণ করে দিবা। কারণ তুমি দেখো জাতীয় পুরস্কার স্বীকৃতি কাদেরকে দেওয়া হয়, তাহলে তো সাধারণ মানুষকে দেওয়া হইতো। ছবিতে তো 100 জন করি ক্যাটাগরি আছে, বেস্ট অ্যাক্টর, কো আর্টিস্ট, কমেডিয়ান, ভিলেন ক্যাটাগরি আছে, তাহলে তো সবাইকে পুরস্কার দেওয়া হতো। কাজে সবাইকে সরকারি তো স্বীকৃতি দেয় নাই। আমি কি ক্লিয়ার? একটা ছবিতে বিভিন্ন ক্যাটাগরি লোক অভিনয় করে, বিভিন্ন ক্যাটাগরিতে তো আর দেওয়া হয় নাই, পারফেক্ট কয়েকটা ক্যাটাগরিতে দেওয়া হয়েছে স্বীকৃতি। কাজে হচ্ছে যে ওই তুমি এই সোশ্যাল মিডিয়া যেটা আমার হচ্ছে যে যারা করতেছে এগুলো ভিউয়ার্স, কিছুদিন আগে সুবর্ণাজি একটা কথা বলেছিলেন, ভিউয়ার্স টিউয়ার্স, তথা ইউটিউবের এরা মনে করে গ্ল্যামার, এই গ্ল্যামার শেষ, এদের গ্ল্যামার মনে এর চলবে কিছুদিন, এরপর বন্ধ হয়ে যাবে। অটো, যার ভিতর গ্রামার আছে, যার ভিতরে উচ্চাঙ্গ আছে, সে অনেক দিন টিকে থাকবে। তুমি মনে করো শাবানা, আমি বলি যে রুনাজি, শাবিনাজি, শাহনাজ রহমতুল্লাহ, এই 3টা নামের পরে আরও অনেক নাম আসবে। মুমতাজ আপু এতদিন টিকে থাকবে না, প্রশ্নই আসে না। মুমতাজ আপু অনেক জনপ্রিয়, কিন্তু কখনোই রুনাজি যেখানটায়, যেখানে শাবানা, সেখানে সাবিনা ইয়াসমিন আপু, যেখানে আমাদের শাহনাজ রহমতুল্লাহ, এই কাতারেই তো আসবে না, প্রকোষ্ঠই আলাদা, মিলানোই যাবে না। আমি বুঝাতে পেরেছি না? পারি। জনপ্রিয়তাকে সাথে কোয়ালিটি কখনো মিলানো যাবে না। জনপ্রিয়তা আলাদা একটা জিনিস, ওটা একটা আলাদা, ভাইরাল বলো বা ভাইরাস বলো, এটা আলাদা একটা জিনিস। ওটার সাথে তুমি
ক্লাস ভাইরাস, এটা ভালো লাগলো। ভাইরাস বা ভাইরাল বল, ওটার সাথে তুমি Okay. কোয়ালিটি মেলাও। মিশা ভাই, অনেক ভারী কথা হয়ে গিয়েছে, এবারে একটু মজা করি। বল। আমি জানি এবং দর্শকরাও জানে মিশা সওদাগরের আইকিউ বেশ ভালো, তো আমি একটু আপনাকে কষ্ট দিব, আপনি কষ্ট করে এই জায়গাটায় দাঁড়াবেন, পেছনে কিছু ছবি থাকবে, আমি কিছু ছবিগুলোর হিন্টস দেব, হিন্টস শুনে বলতে হবে যে পেছনে কাট। প্রস্তুত মিশা ভাই? পেছনে একটা করে ছবি আসবে আর সেই ছবিগুলোর হিন্টস আমি দিব, জি জি, শুনে বলতে হবে। এটা তো জানা গেমটা। প্রথম ছবিটা চলে এসেছে, একজন অভিনেতা, কিংবদন্তি অভিনেতা বললেও মানে কখনোই, মানে জীবন্ত কিংবদন্তি তিনি। তাদের ক্যাটাগরি কিছু নাম একটু আগে আপনি বলেছিলেন। জীবন্ত কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি সিনিয়রদের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সিনেমার সাথে তার নাম আছে এবং খুব নামকরা ছবি তিনি করেছেন, এবং তার সেই সিনেমার নায়িকা, আপনার নায়িকার কথা আপনি বলেছেন আপনার প্যানেলের। ওরা 11 জনের স্যার বলে বলি এখন এই যুগে, তিনি সোহেল রানা সাহেব। একদম তাই, একদম। একটু সময় লাগলো না? আমি তাহলে একটু ঠিকঠাক হিন্টস দিতে পারছি, প্যাচে ফেলতে হবে তো, আমার কাজটাই তো এটা। ওকে, নেক্সট। ও ভীষণ সুন্দরী অভিনেত্রী এবং তিনিও কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি। উনি মানে দেশ বিদেশে বাইরেও ছবি করেছেন। হ্যাঁ, বিদেশেও করেছেন, ববিতা আপু। একদম তাই, সুন্দর। উনি আমাদের ইমিডিয়েট, মানে আমাদের ভাইদের তো উনি ক্রাশ ছিল, ইউনিভার্সিটি ক্রাশ ছিল বড় ভাইদের। ওকে, আপনার ছিল না ক্রাশ? আমরা না, আমিও শ্রদ্ধা, তখন আমরা একটু জুনিয়র ছিলাম তো। আচ্ছা মিশা ভাই, আপনার ক্রাশ কে? এই ফাঁকে একটু শুনে নি। মানে কিসের বলতে চাও? শাবানাজি বাদে, মানে শাবানাজি তো আপনার পছন্দের, আপনার ক্রাশ ছিল কে? ছিল, আসলে ছিল বলা যাবে না তো, এটা মানে টাইম চেঞ্জ। যেমন মনে করো অল টাইম আমাদের দেশে শ্রদ্ধেয় আমাদের নায়করাজ রাজ্জাক ছিলেন ক্রাশ। তারপর হচ্ছে ইন্টারন্যাশনালি অমিতাভ বচ্চন। আর ওই সময় আসলে ওই জন্য মানে আমি মানে আসলে চেঞ্জ হয় তো। নোরা ফাতের বলছিলাম যে ওর নোরা ফাতে, তো ওর নোরা ফাতের মধ্যে দেখলাম কি ওর মানে ওর মুদ্রা যেরকম কমার্শিয়াল হোক না কেন, ওর চেহারার মধ্যে একটা নিষ্পাপ, এইটার জন্য আমার ভালো লাগে। আসলে আমার অনেকে বলে যে তার অন্য কোনো দেহ পল্লবের জন্য ক্রাশ না, মানে ওই রকম কমার্শিয়ালি অ্যাপ্রোচ করে একজন মানুষ একটা জাজ হয়ে একটা নাচের পারফরমেন্স দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড নাম করে ফেললো। বাট ওর চেহারার মধ্যে মানে এটা কি বলে যে বিনয়ীপনা, একটা মাসুম ভাব, এই জিনিসটা। ওকে, তাহলে আমরা জানতে পারলাম আজকে যে মিশা সওদাগরের এই যুগের ক্রাশ নোরা ফাতে, বিকজ অফ মানে তার ইনোসেন্সি। ওকে, এবারে পেছনে যার ছবি আছে তিনিও জীবন্ত কিংবদন্তি অভিনেতা, নায়করাজ রাজ্জাক সাহেবদের সাথে কাজ করেছেন সেই সময়কার। আবার যদি বলি যে বেশি কাজ কোন নায়িকার সাথে, বেশি কাজ কোন নায়িকার সাথে এই ভদ্রলোকের, যে আপনার প্রিয় নায়িকার সাথে? শ্রদ্ধেয় আলমগীর ভাই। একদম। ওকে, নেক্সট। তুমি জানো আলমগীর ভাইয়ের একটা রেকর্ড আছে। আলমগীর ভাই কিন্তু 10 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, 10 টাইমস ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। ওরে বাপ রে বাপ, এটা কম কথা না। ওকে, এবারে আপনার পেছনে যার ছবি আছে তার বিষয় আসলে যেটা বলবো সেটাতেই বুঝে যাবেন আমি কি বলবো। ভাইরাল একদমই না। ও সরি। আমার কাছে যেটা মনে হয় উনি কি নায়ক? উনি ভাইরালের বাবা, উনি অবশ্যই নায়ক, এই যুগের নায়ক। কিছু মানে ভাইরাল নিজেকে করতে গেলে আসলে ওনার নাম বলতেই হবে, এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। মানে স্টার সুপারস্টার, তাই তো? একদম সাকিব খান, ওয়ান এন্ড অনলি সাকিব খান। একদম। আচ্ছা ভাইয়া, সবাই এটা কেন করে, মানে নিজে ভাইরাল হতে ওনার নামটাকে জড়িয়ে ফেলে? হয় কি ওই যে ওই মানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নিজের যখন মানে অসফল লোকগুলো এখনকার যে মিডিয়ার কল্যাণে বা এখনকার এই ভাইরাল যুগে অসফল লোকগুলো সফল লোককে, চরম সফল লোককে দুইটা কথা বলে নিজেকে ওইখানে নিয়ে যায়, যাতে মানুষ বলে আর কি তার কথা বলে। কারণ তিনি তো অসফল, তাকে তো কেউ ক্যাটাগরিতেই নেবে না, তখন সে ওনার নাম জড়িয়ে নিজের নামটাকে ছড়াতে চায়।
এটা কোনো ওকে, ব্যাপার মানে করতেই পারে অন্যের এটা। সফলতাটাকে কাজে লাগানোর জন্যই জি, জি। এই কাজটা হ্যাঁ, করে। জি জি জি। ওকে, যার ছবি আছে তিনি তিনি নায়িকা, একটু মামলায় জড়ায় বেশি, মামলার সাথে তার নিপুণ পরপর দুইবারই, মানে এই জন্য আর কি এত তাড়াতাড়ি বলতে পারবো, পর দুইটা নির্বাচন দুইবারই উনি, এই জন্য বললাম যে এক এক সেকেন্ড লাগে না। কারণটা কি যে দুইবারই উনি হেরেছেন, দুইবারই না মামলা, তাইলে বোঝা উচিত। এবং উনি যখন গতবার বিশ্বাস করে যখন উনি মালা পরিয়েছিলেন সবাই, এবং আমার মনে হয় নিপুণকে, আমরা একটা কথা বলি নিপুণ সম্পর্কে, প্লিজ ও কেউ না কেউ ওকে পেছন থেকে ও, আমি ওর সাথে কাজ করেছি, বেশ কাজ হয়েছে, চিনি জানি দেখা, আমি শিওর মানে ও কারো কথা শুনতেছে, যে যার কথা শুনতেছে ও সঠিক পথে দিক নির্দেশনা দিচ্ছে না, ওটাকে ওকে মানে ইন্টারপ্রেটিংটা রং। কে এবারে যার ছবি আছে পেছনে, হ্যাঁ, মানে একটু আগে যার কথা, মানে একটু আগে যার ছবি ছিল তার সাথে তার সম্পর্কটা আছে, মানে ইনি মোটামুটি ভাইরাল। না না না, ভাইরাল না। তার সাথে তার সম্পর্কটা আছে। হ্যাঁ উনি কি আমার সিনিয়র? হ্যাঁ, আপনার senior। উনি অভিনয়ের বাইরে কোনো অন্য সংস্থার সাথে জড়িত, রাইট? না না, মানে ওনার ব্যবসা আছে বা উনি অনেক বিশাল মনের মানুষ। ইয়ে দীপজল ভাই। একদম। আমি ওনার ডায়লগ বা অন্য কিছু বলতে চাচ্ছিলাম না, কারণ তাহলে আপনাকে না, পাজল জি, জি, পারবো না। ওকে, এখন একজন এই যুগের একজন অভিনেত্রী, তার ছবি আছে, এবং একটু আগে যে কটা ছবি এর নাম আপনি, মানে আপনাকে দেখানো হয়েছে বা আপনার কাছ থেকে জানা হয়েছে, সেই তাদের মধ্যে থেকে একজনের সাথে তার সম্পর্ক আছে। ইনি অভিনেত্রী? নায়িকা। নায়িকা। উনি আমার প্রজন্মের, আমার জুনিয়র। জুনিয়র? আচ্ছা, এখনকার? আচ্ছা, ওনার কি হিট ছবি আছে? আছে। কার সাথে ছবি করছে, মানে হোয়াট ইজ তার কে ম্যাক্সিমাম? একটু আগে যাদের ছবি দেখিয়েছি না, তাদের একজনের সাথে তার সম্পর্ক আছে। মানে সিনিয়রদের? তুমি তো আমার ম্যাক্সিমাম, আমি সিনিয়রদের কথা না না, বলেছি। এই যুগের কথা বলছি, যে ভাইরাল ইস্যু। আমি ছবি ওনার সাথে আমি ছবি করেছি। হ্যাঁ হ্যাঁ, করেছেন। আচ্ছা, তুমি যাকে বলছো উনি এমনি এমনি কি মানে মিডিয়াতে উনি কি মানে মানে ভিউয়ার্স টিউয়ার্স অনেক বেশি, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, একদম। একটু মামলা টামলার সাথে জড়িত পড়ছিলেন কিছু? না, আচ্ছা, আপনি কি দেখতে পারবেন, দেখবেন নাকি একটু ছবিটা? না না না, উনি কি মামলা টামলার সাথে জড়িত ছিলেন? নো। তো উনি, তুমি বলছো কার সাথে ওনার ছিল বললা, কার সাথে ওনার এই যে বলো? যাদের ছবি দেখিয়েছে একটু আগে, তাদের মধ্যে একজনের সাথে তার সম্পর্ক আছে বা মানে আছে, হ্যাঁ। ওনার হাজবেন্ড কি কোনো সুপারস্টার? অপু বিশ্বাস? তো না। বুবলি? তাহলে তো আমি একবার দেখি। ওকে, নেক্সট, লাস্ট ওয়ান। চলো। ওকে, খুব সুদর্শন হিরো এই যুগের। বলেন না, কি মনে হয়? মানে আমার সাথে কাজ করেছে? হ্যাঁ, কাজ করেছে। জাতীয় পুরস্কার পেয়েছে? না, কিন্তু পেতে পারে। পাইনি এখনো। বাংলাদেশের ঐতিহাসিক সিনেমার সাথে তার নাম ও, জড়িয়ে আরিফিন আছে। শুভ। আমি ইচ্ছে করে কিন্তু একটু সহজ হিন্স দিয়ে আমি দিয়েছি, আমি এটা লাস্ট ওয়ান তুমি ছিল। সুদর্শন বলার সাথে সাথে আমি মনে পড়লো, এই জন্য আমি জাতীয় পুরস্কারও পেয়েছে, এই জন্য বলো। ওকে মিশা ভাই, আমি প্লিজ, ওইদিকে যাই, অনেক কষ্ট দিলাম। বায়োপিকে যাই। ওকে, তো আউট অফ 100-এ আমার মার্কসটা বলো কত পেয়েছে? 110। মিশা ভাই, আপনি মানে একজন দুর্দান্ত অভিনেতা, তাই না? এটাতে কারোর কোনো সন্দেহ নেই। তো সেই জায়গায় যদি আমি বলি যে অভিনেতা, মানে আপনার কি সন্দেহ আছে? আপনি যে একজন দুর্দান্ত অভিনেতা, আমি একটু আগে বললাম। খানিকটা আমার আছে। কেন? খানিকটা মানে আরো টিউন করা, অ্যাক্টিং করা উচিত, আরো টিউন। আসলে আমাদেরকে সময় দেওয়া হয় না, মানে আমরা যেভাবে যেই আমাদের সফটওয়্যার, আমরা যখন ফিল্মে আসি, আমাদের প্রসিডিউরটা ছিল, আমি এখন বুঝি যে ওটা খুব তাড়াহুড়া ছিল, আর একটু মানে ওটা প্রসিডিউরটা এরকম ছিল যে ওই প্রসিডিউরটা যদি এখন যেভাবে হয়, এটা করলে ডেপথটা আরো বাড়তো আর কি, এইটা আর কি। ওকে, আপনি অভিনেতা না হয়ে যদি সাংবাদিক হতেন, একটু আগে যাদের ছবি দেখিয়েছি তাদের নাম বলবো, তাদের জন্য একটা করে সাংবাদিক হিসেবে কি প্রশ্ন রাখতেন সেটা বলবেন, ঠিক আছে? আমি শুরু করছি প্রথমেই সোহেল রানা স্যার। ওনাকে বলতাম যে আপনি এত মানে কুল, এবং আপনার প্রথম পার্সোনালিটিতে কুল ভাবটা কিভাবে আপনি
মেনটেন করেন। এত পাঞ্চুয়াল উনি, এত পাঞ্চুয়াল কীভাবে মানে একটা আমরা শিল্পীর আবেগী হয়, ভুল ভ্রান্তি হইতে পারে, কিন্তু আপনার ভুল ছাড়া জীবন বা আপনি এত কুল, আর প্লাস আপনি মিউজিক লাভার, অসাধারণ মিউজিক লাভার, কীভাবে মিউজিক সেন্স অসাধারণ তার, কীভাবে। ওকে, ববিতা ম্যাডাম? ববিতা আপুকে বলতাম যে ববিতা আপু মানে মানে এত সুইট করে যে আপনি কথা বলেন, এটা রহস্যটা কি? মানে এটা খুব সুইট করে কথা বলে উনি, এটা রহস্যটা কি? আর সবাই আপনার ক্রাশ কেন রে ভাই? আপনার মধ্যে কি ছিল? মানে আমার বড় ভাইরা যখন ইউনিভার্সিটি, তারাই কথাটা বলতো, আপনি মানে কি ভেতরে কি আছে আপনার, এটা আপনার অন্য থেকে আলাদা কেন ববিতা আপু? আপনি বার করেন। ওকে, আলমগীর স্যার? ভাই এত লং টাইম ধরে আপনি এই আপনার সৌন্দর্যটাকে কিভাবে মেনটেন করতেছেন? উনি একমাত্র লোক, মানে আমি একে বলতে বাধ্য হচ্ছি, মানে আমাদের সিনিয়র প্রজন্মের মধ্যে মানে শ্রদ্ধার সাথে বললাম, উনি অল টাইম কিন্তু হিরো মেনটেন করে গেছেন। ইন্টারন্যাশনালি যে আমরা পাশের দেশে যে তাকাই, ওনারা যেখানে মেনটেন করেন, লাইক ধর্মেন্দ্র, লাইক অমিতাভ বচ্চন, একদম একদম, আমি এটা মানে বলতে এই দুইটা চাচ্ছিলাম। আমি বললাম যে সুপার ডুপার স্টার, উনি সুপার ডুপার স্টার। উনার মতো মেনটেন কেউ করে নাই। উনি সেই প্রথম আরো ওই দিন অনুষ্ঠানে দেখলাম তাকে নর্মাল একটা পাঞ্জাবি, একটা পায়জামা, লাগতেছে একটা, কিভাবে মেনটেন সম্ভব? ওকে, সাংবাদিক হিসেবে প্রশ্ন যদি করতে চান, নিপুণ আক্তারকে কি বলতে চান? নিপুণ আক্তারকে বলবো যে ভাইয়া তোমার আপনার পেছনে যারা আপনাকে অ্যাডভাইস দেয়, ওরা আপনি ইমিডিয়েটলি অ্যাডভাইজারদেরকে আপনি ত্যাগ করেন, না হলে আপনার যে নিজস্বতা আছে, এবং আপনি যতটুকু আমি সাংবাদিক হিসেবে মনে করি যে আপনার ভিতরে যতটুকু পিউরিটি আছে, এই পিউরিটি নষ্ট হবে। আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক। আচ্ছা, আমি কিন্তু সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে বলেছি, সাংবাদিক হিসেবে তেল মারতে বলি না। তেল মারতে বলে বা ভালো মানুষ, কেন এটা আপনি করবেন? ওটাই বলেছি যে আপনি একটা ভালো মানুষ। আমি জানি আপনি ভালো মানুষ, কিন্তু আপনার পিছন থেকে যারা আপনাকে মানে অ্যাডভাইস দেয়, আপনি অ্যাডভাইজার চেঞ্জ করেন, এটাই বলবো। ওকে, দীপজল ভাই? দীপজল ভাইকে কি প্রশ্ন করব? সাংবাদিক হিসেবে প্রশ্ন করবো যে ভাই কিভাবে সম্ভব, মানে ফ্যামিলি থেকে লোক ফিল্ম বেশি ভালোবাসে, তার ফ্যামিলি মানে থাকে আমার সম্ভবত গুলশানে। উনি কিন্তু ওনার যে স্টুডিও, মানে ম্যাক্সিমাম টাইম উনি ওখানে ভালোবাসেন। স্টুডিও করেছেন, একমাত্র লোক এডিটিং করেছেন, উনি ডাবিং করেছেন, সেট করেছেন, মানে কি এটা কেউ বাংলাদেশের কেউ করেনি, বাংলাদেশের কেউ করেনি। এটা কিভাবে ফ্যামিলিকে ক্রস করে উনি ফিল্ম ভালোবাসেন? ওকে, সাংবাদিক হিসেবে শাকিব খানের জন্য কি প্রশ্ন আছে আপনার কাছে? বলবো যে দেশ তোমাকে সবকিছু দিল, তো তুমি এখন এভাবেই মানে তুমি এখন যে এই যে স্টার্ট করলে যে আমাদের মানে লোকাল থেকে গ্লোবালি, সাকিব আল হাসান যেমন লোকাল থেকে গ্লোবালি না, তো তুমি এটাকে যত তাড়াতাড়ি শুরু করবা ততই সম্ভব। এবং এটা পাশাপাশি এফডিসি ঘরানার যারা এফডিসি নিয়ে ওইটা তোমার ভাবার দরকার, দেশে এফডিসি নিয়ে একটু ভাবা দরকার। এ দুটো। শবনম বুবলি তাহলে তুমি অভিনেত্রী হিসেবেই থাকো, তুমি অন্য কারণে আর কোনো ঝামেলায় যেও না, অভিনেত্রীর দিকে ফোকাস দাও। ওকে, সবশেষ আরিফিন শুভ। কমার্শিয়াল ছবি কম করেন কেন? আপনি কমার্শিয়াল ছবি করলে খুব খুশি হবো। কমার্শিয়াল ছবির দিকে মন দেন, মানে একদম যেগুলো ছবিতে মানুষ এন্টারটেইনিং হবে ওইগুলো ছবির দিকে একটু বেশি করেন, তাহলে আপনার ভিতরে এত এরকম লম্বা চড়া নায়ক তো আমরা আলমগীর ভাই এবং ইসেরা যে আমরা ওয়াজিম ভাইয়ের পরে এরকম একটা ফিট নায়ক পেলাম, তো মানুষ তোমাকে দেখুক, তুমি একটু বিনোদিত ছবিগুলো করো, কমার্শিয়াল ছবি বেশি করো। সাধারণ সম্পাদক সহ নির্বাচিত সদস্যদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের কারণে আপনারা নিপুণকে চিঠি দিয়েছেন। আমি আবারও একটু মানে শিল্পী সমিতি নির্বাচনের বা সেই শিল্পী সমিতি ইস্যুতেই ফিরে গেলাম। তো যেটা বলছিলাম যে আপনারা তো নিপুণকে একটা চিঠি দিয়েছেন, সেটা হচ্ছে যে সাধারণ সম্পাদক সহ নির্বাচিত সদস্যদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের কারণে। এখন যদি সে চিঠির জবাব না দেয়, তাহলে কি তার সদস্য পদ আপনারা স্থগিত করবেন? না, এটা সে আমি যদি বলি যে জায়েদ খানের মতো আগামীবার নিপুণও ভোট দিতে পারবে না, এমন কি কিছু হতে যাচ্ছে? না, এটা তো পরে আলোচনা। সেটা হচ্ছে যে কার্যকরী পরিষদ, মানে আমাদের চলচ্চিত্র যে আমাদের যে কনস্টিটিউশন আছে ওখানে যে সমস্ত কারণে সদস্য পদ স্থগিত হতে পারে, ওর মধ্যে মানে শিল্পী সমিতির এই যে এই প্রতি ভাবমূর্তি নষ্ট করা বা আলটিমেটলি ইয়েকে মানে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কিছু বলা, তো শিল্পী সমিতিকে বলা, এবং আরও এরকম বলা, দুই একটা জায়গায় ওর সাথে জড়িত ছিল ওই কমিশন, আমরা নির্বাচন কমিশন, তারপর ছিল এখানে অ্যাপেল বোর্ডকে বলা, তো সব মিলিয়ে এভাবে বলাটা
অবমাননাকর। উনি সম্ভবত 7-এর ক এবং ইও ধারা তাকে চিঠি দেওয়া হয়েছে। সে যদি এবং এটা কার্যকরী পরিষদ সিদ্ধান্ত নেবে যে সে তাকে জানানো হয়েছে 7 কর্মদিবসের মধ্যে আপনি অ্যান্সার দেন। সে যদি এটা না দিয়ে থাকে তাহলে আবার যে সিস্টেম আছে, পরে সিস্টেম যা হবে সে অনুযায়ী কাজ চলবে। 3টা চিঠি তাকে আমরা জানাবো। 3টা চিঠির মধ্যে সে ওই কর্মদিবসে যেগুলো দিন অন্তর্ভুক্ত থাকবে, এই অতগুলো কর্মদিবসে সে যদি সন্তোষজনক অ্যান্সার না দেয়, তখন এটা নিয়ম হচ্ছে যে সদস্যপদ কেন স্থগিত হবে না, যে কোর জন্য। এখানে কোনো নাই, এখানে কোনো XYZ এর নাম বলতে পারবো না। যদি সেই ক্রাইটেরিয়া ফুল না করতে পারে, যদি ক্যাবিনেট যদি কার্যকরী পরিষদ যদি মনে না করে তার উত্তরটা তো ঠিক না, তাহলে ওই যে কনস্টিটিউশনে যা আছে সেটাই তার ফল হবে, তা কনস্টিটিউশন অনুযায়ী সিদ্ধান্ত হবে। ওকে, এবার একটু কাজের বিষয়ে কথা বলতে চাই। আমরা কোনো নিপুণ বা কোনো জায়েদ খানে এখানে আমাদের এক্সাম্পল না। কনস্টিটিউশন যা বলেছে আমরা সেটাই করব। অন্তত মানে এটা হলো মানে আমার একটা বদ্ধপরিকর, এবং এই ক্যাবিনেটে এই পথে হাঁটবে, মানে রুলস অনুযায়ী একেবারে। এই ক্যাবিনেটকে আমি যতবারই ছিলাম, ক্যাবিনেটের বাইরে আমার কাজ করা সম্ভব না, আমি করতেও পারবো না। ওকে, এবারে যেমনটা বলছিলাম যে একটু কাজের আপডেট জানতে চাই, একটু কাজের প্রসঙ্গেও কথা বলতে চাই। ঈদে তো তুফান সিনেমাটা আসছে, এবং এশা মার্ডার সিনেমাটা শুটিং এর কাজও শেষ করেছেন। করেছি, কিন্তু এশা মার্ডারটা মনে আসতে পারবে না। না, আসছে না ঈদে, মানে আপনার কাজ শেষ হলো? জি, আমার ডাবিং বাকি আছে, একটা সিন বাকি আছে। ওকে, এরপর আর কি আছে হাতে, বা দর্শক কিভাবে মিশা সওদাগরকে সামনে পেতে যাচ্ছে? এরপর মানুষ পুলিশগিরি করলাম, এটা রানিং পুলিশগিরি, সেটা হচ্ছে হলো আমাদের বদিউল আলম খোকনের। তারপর আমি করলাম গোয়ার, সেটা ডাবিং করব। তারপরে আলী একটা ছবি, মিডিয়ার একটা ছবি আছে আলী, সেটা ডাবিং আমি করব। তারপর আমি তুমি যেখানে আমি সেখানে, দেবাশিস বিশ্বাসের, এগুলো ছবি আমি মানে রানিং অবস্থায় এগুলো আছে। তারপর আগুন আছে, বদিউল আলম খোকনের আগুন, সাকিব খানি আছে এটার মধ্যে, সাকিব। তো আগুনের আমার একটা গান বাকি আছে। তো সব মিলিয়ে এর মধ্যে আমি নেক্সট উইকে চলে যাব দেশের বাইরে। তো যতগুলো কাজ আমার পেন্ডিং ছিল সবগুলো শেষ করে যাব। আসার পর সাকিবের সাথে একটা ছবি আছে, ওটাতে অগাস্টের 15 থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ওটার জন্য আমাকে প্রায় আমি বাইরে থাকতে হবে। হ্যাঁ, আমার ওই ওই ছবির যে চরিত্র, ওটার জন্য আমাকে 2 মাস কোনো কাজ করতে পারবো না। বাহ, তাহলে তো দর্শক অনেক সিনেমা পাচ্ছে মিশা সওদাগরের কাছ থেকে। শুনতে বলি, অপারেশন জ্যাকপট একটা অনেক ভালো ছবি করছি। অপারেশন জ্যাকপট আছে, কবি আছে ইন্ডিয়াতে, যে কবি, ওটার মধ্যে ইথিকা পল, আমি আর সে ভালো ছবি না, আমি বলতে ভুলে গেলাম। কবি আছে ওটার মধ্যে, পুরো ইন্ডিয়া, দারুণ গল্প, কল্লোল ডিরেক্টর। সেটা হচ্ছে ওর ছবি। ওটার মধ্যে হচ্ছে মানে রাজ আছে, খুব পছন্দ করি ওকে, রাজের অভিনয় খুব ভালো লাগে। রাজ আছে, আমি, ইথিকা পল আছে ওটাতে। তারপর অপারেশন জ্যাকপট, ডেঞ্জারাস ছবি, একটা অনেক বড় একটা ছবি। তো এইগুলো ছবি আছে, সব মিলিয়ে মানে আর কি মানে প্রচুর মানে বেশ কাজ করেই গেলাম। অনেকগুলো সিনেমাতে মিশা সওদাগরকে পাবে। ও রিভেঞ্জ আসতেছে ঈদে, ইকবাল মামা পরিচালনা রিভেঞ্জ, রওশন এবং বুবলি, খুব ভালো ছবি, ঈদে আসতেছে। এটা ঈদে আসার কথা আর কি, খুব এটা একটা খুব ভালো ছবি। ওকে, অনেক ধন্যবাদ মিশা ভাই, আজকের আলাপচারিতায় পেয়েছি, অনেক গল্প করলাম, এবং আপনার কাজের জন্য অনেক শুভকামনা। আজকের আয়োজনটা শেষ করতে হচ্ছে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন শেষ করতে চাই মিশা ভাইয়ের সাথেই। মানে কি হবে, একটু কি ডায়লগ হবে? যে বাচ্চাটারে অ্যারেস্ট করলি, বাচ্চাটার লিগে কি ভাবলি? মাথা ঠান্ডা করে দিমাগের বাতি জ্বালা। যে পোলা 15 বছর বয়সে শানাহাজের মতো একটা কিলারে রাস্তায় ফালাইয়া দিনের আলোতে শত মানুষের সামনে খুন করতে পারে, তাহলে 25 বছর বয়সে কি করতে পারে? ভাবছো? ভাবো নাই। এই পোলা কোনো সাধারণ পোলা না। এরে আইনের হাতে তুইলা দিলে দেশ একটা রত্ন হারাই বলে পাগল, আর আমি সেটা হইতে দিব না, কারণ আমি নিজেই একটা রত্ন। আমি রত্ন চিনি। পোলাটারে আমার গাড়িতে উঠে দে, আর আমার গাড়ির ডিগিতে যা আছে সব নিয়ে যা। বাড়িতে রুই মাছ খাওয়ামু ফেটে দিয়া।